আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তুমি বাংলা প্রথম পত্রে অর্থাৎ বাংলা সাহিত্য যে বইটা আছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র যে তোমার বোর্ড পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে যদি তোমাকে আমি আজকের এই ক্লাসে 100% শিওর দিয়ে বলতে পারি যে তুমি পরীক্ষাতে আজকের এই একটা ভিডিও দেখে 100% শিওর সহকারে যদি আমি তোমাকে বলি যে তুমি অবশ্যই 13 থেকে 14 নাম্বার 100% কমন পাবা, তাহলে কি তুমি ভিডিওটা আজকে দেখবা না? হ্যাঁ, অবশ্যই দেখবা। তো আজকের এই ভিডিওটাতে আমি এমন একটা কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ব্যাখ্যা সহকারে, একদম লাইন টু লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, অর্থাৎ শব্দ সহ অর্থ তোমাদেরকে আজকের এই একটা ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। কবিতা অংশ থেকে একটা কবিতা বুঝাবো, যে কবিতাটা থেকে তুমি পরীক্ষাতে 100% শিওর দিয়ে বলতে পারি একটা সৃজনশীল তুমি পরীক্ষাতে কমন পাবা, একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা, এবং কম হলেও একটা এমসিকিউ কমন পাবা। যদি ভাগ্য ভালো থাকে দুইটাও পেতে পারো। তার মানে কি, আমরা অ্যানালাইজ করে দেখলাম যে একটা কবিতা থেকে তুমি 14 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে একটা কবিতা থেকে। ঠিক আছে, তো সকলেই কিন্তু তোমাকে আজকে এই ক্লাসটা খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, আজকের এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে হচ্ছে বাংলা প্রথম পত্রে 14 নাম্বার এক ক্লাসেই কমপ্লিট। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করে রাখি। আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কিন্তু একটি সাজেশন তৈরি করেছে সকল সাবজেক্টের। তো তোমরা যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি, বিকাশ অথবা নগদে। টাকাটা সেন্ড মানি করে লাস্টের 4টি ডিজিট আমাদেরকে জানিয়ে দিলেই তোমাদেরকে সাজেশনটি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো, আমি যে কবিতাটি নিয়ে আসলে তোমাদের সাথে আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমাদের যে কপোতাক্ষ নদ রয়েছে, কপোতাক্ষ নদ, অর্থাৎ তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 168 নাম্বার পৃষ্ঠায় কপোতাক্ষ নদ। এই কবিতাটি থেকে তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ 14 নাম্বার তুমি বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষাতে এই একটা কবিতা থেকে তুমি কমন পাবা। বিশাল একটা নাম্বার কিন্তু পাচ্ছ। তো কমন পেতে হলে কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে লাইন টু লাইন, শব্দ বাই শব্দ সহকারে আমি এই কবিতাটা তোমাদেরকে বুঝাবো, যাতে তুমি বোর্ড পরীক্ষাতে 14 নাম্বার বা 13 নাম্বার তুমি অনায়াসে চোখ বুঝে আনসার করতে পারো, তুমি যদি ক্লাসের লাস্টের বেঞ্চের স্টুডেন্টও হয়ে থাকো আজকের এই একটি ক্লাসের মাধ্যমে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো তোমাদের পরীক্ষার প্রত্যেকটি ক্লাসেই যদি দেখতে চাও সেক্ষেত্রে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, যাওয়ার পরে দেখবা হচ্ছে প্লেলিস্ট নামে একটা অপশান থাকবে, প্লেলিস্টে ক্লিক করবা। ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবা যে দাখিল পরীক্ষা 2027 ফ্রি সাজেশন ক্লাস নামে একটা অপশন আছে। ক্লিক করে যত ক্লাস আছে তোমাদের সব কিছু পেয়ে যাবা। তো দেখো, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা সকলকেই বলবো তোমাদেরকে যে তোমাদের যে এই বইটা আছে বাংলা সাহিত্য দাখিল নবম দশম শ্রেণী, বইটা খোলার পরে 168 নাম্বার পৃষ্ঠা একটু কষ্ট করে চলে যাও। আমি একদম তোমাদেরকে ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ বুঝাবো, যাতে তোমরা পরীক্ষাতে আসলে আনসার করতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে যে তোমরা যে মানে তোমাদের এই কবিতাটা থেকে পড়ার আগে আমাদেরকে এখানে অবশ্যই কবি পরিচিতি সম্পর্কে জানতে হবে। তো আমরা প্রথমে কবি পরিচিতিটা জেনে নেই। তো দেখো, কবি পরিচিতি, কপোতাক্ষ নদ লিখেছেন কে? ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে কপোতাক্ষ নদ কবিতাটা লিখেছেন কে। উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটা লিখেছে। তো দেখো, কবি পরিচিতি, মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো এখানে মাথায় রাখতে হবে যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেছে? উত্তরটা হবে 1824 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দ মানে 1824 সালে। ঠিক আছে, এই যে এটা খুব ভালো করে মনে রাখবা, প্লাস দাগিয়ে রাখো। এবং জানুয়ারি মাসের 25 তারিখে। তো তারিখটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার জন্ম সালটা। ঠিক আছে, তার জন্ম সালটা মনে রাখার চেষ্টা করবা। তো তারিখটা মনে রাখতে পারো অবশ্যই ভালো, তবে পরীক্ষাতে আসতে পারে তার জন্মসালটা। এবং দেখো, তিনি জন্মগ্রহণ করছে হচ্ছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তো আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ থাকতে পারে তোমাদের পরীক্ষাতে, যে মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেছে অথবা কোন গ্রামে জন্মগ্রহণ করেছে। যদি জেলা আসে অবশ্যই তুমি যশোর দিবা, যদি বলে যে গ্রাম আসে তার ক্ষেত্রে তুমি সাগরদাড়ি গ্রামে দিবা। ঠিক আছে, আশা করি প্রথম লাইনটা বুঝতে পেরেছ। তারপরে দেখো, স্কুল জীবনে শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত স্কুল জীবন শেষ করে তিনি কোথায় ভর্তি হয়েছিলেন? উত্তর হবে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন। আচ্ছা,
তারপরে দেখো এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। এই কথাটার অর্থ হচ্ছে যে এই কলেজে অর্থাৎ যখন তিনি হিন্দু কলেজে পড়তেন কলকাতায়, তখন তার যে ইংরেজি, ঠিক আছে, ইংরেজি সাহিত্য রয়েছে মানে ইংলিশ লিটারেচার রয়েছে, তার প্রতি তীব্র অনুরাগ মানে ভালোবাসা জন্মে, এটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। শুধু যে তোমাদের দাখিল পরীক্ষাতে থাকবে তাই না, এটা তোমাদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এটা থাকে যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, মানে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন হিন্দু থেকে। উত্তরটা হবে কি 1843 খ্রিস্টাব্দে। এটা খুব ভালো করে দাগিয়ে রাখো, এই যে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকতে পারে। তো আশা করি অলরেডি এটা তোমরা দাগিয়েছো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, পরবর্তীতে তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর না বুঝার কিছু নয়, আমি একদম লাইন টু লাইন তোমাদেরকে বুঝাবো। তখন দেখো, তখন তার নামের প্রথমে যুগ হয় মাইকেল। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার মানে কি বুঝতে পারতেছ, মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আসল নাম ছিল হচ্ছে মধুসূদন দত্ত। তবে কথা হচ্ছে যে তিনি যখন 1843 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1843 খ্রিস্টাব্দে যখন তিনি খ্রিস্ট ধর্মে মানে যখন তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, তখন তার নামের পূর্বে যুগ হয়েছে মাইকেল লেখাটি। আশা করি বুঝতে পারছো। তার মানে কি মাইকেল লেখাটি যুক্ত হয়েছে, মূলত উনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হয়েছিলেন বিদায়। তারপর দেখো পাশ্চাত্য জীবন পতনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনার উদ্বুদ্ধ করে। অর্থাৎ মূলত তিনি ইংরেজি ভাষার প্রতি তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন, যে কারণে তিনি ইংরেজি ভাষায় সাহিত্যের জন্য উদ্বুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এই ভুল ভেঙেছিল। পরবর্তীতে সে বুঝতে পারে যে আসলে মানে ইংরেজি ভাষায় তার সাহিত্য চর্চাটা করা তার জন্য ভালো হয়নি, ঠিক আছে, এগুলো আর কি সে ভাবে আর কি। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলা ভাষায় কাব্য রচনা, কাব্য মানে কি, কাব্য মানে হচ্ছে কবিতার বই, ভালো করে বুঝবা। ক আকার কা ব জফলা, কাব্য মানে কি কবিতার বই। তার মানে কি বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে, অর্থাৎ বাংলা ভাষায় কবিতা রচনার মধ্য দিয়ে কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে, মানে তিনি কবি হিসেবে মানে পরিচিতি লাভ করে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, এটা দাগাও, ভালো করে দাগাও, যে যাতে আমার আজকে টার্গেট কি, আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি আজকে আমার টার্গেট হচ্ছে যে এই ক্লাসটা করবে তার কিন্তু ভাইয়া 14 নাম্বার ইনশাল্লাহ 100% কমপ্লিট থাকবে পরীক্ষাতে। 14 নাম্বার সে কমপ্লিট পাবেই, ঠিক আছে, আজকে শুধু একটা ক্লাসের মাধ্যমে। তার মানে কি ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করতে হবে, আমি লাইন টু লাইন তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো এটা দাগাও যে তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ, এটা আশা করি অলরেডি তোমরা দাগিয়েছ। তারপর দেখো তার অন্যান্য কাব্য রয়েছে, তার অন্যান্য কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। অর্থাৎ এই যে আছে তার অন্যান্য কাব্যগুলো অর্থাৎ কবিতার বইগুলো, এই কবিতার বইগুলো একটু মুখস্থ করে নেবা, তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, ঠিক আছে, অর্থাৎ তার নাটক রয়েছে। তার নাটক কয়টা দেখতে পারতেছ, কৃষ্ণকুমারী দেওয়া আছে, শর্মিষ্ঠা দেওয়া আছে, পদ্মাবতী দেওয়া আছে এবং প্রহসন দেওয়া আছে, এগুলো মাথায় রাখবা, পরীক্ষাতে থাকতে পারে যে তার নাটকে যে কোনো একটা নাটকের নাম বলো, ঠিক আছে, বা যে কোনো 4টা নাটকের মধ্যে একটা নাটক থাকবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তোমাকে বলবে যে মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি, তো তোমাকে তারপরে তুমি যদি জেনে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আনসার করতে পারবা, তা না হলে আনসার করতে পারবা না, এটাই। তো তারপরে দেখো একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, ঠিক আছে। তো তারপর দেখো এবং প্রহসন, তার 2টা প্রহসনের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং তার প্রহসনের মধ্যে 2টা এখানে উল্লেখ করছে, একটা হচ্ছে একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, এটা মনে রাখবা। তারপরে দেখো বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। তো অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলা, ঠিক আছে, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন করেছেন কে, উত্তর হবে কি মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। অত্যন্ত ইম্পর্টেন্ট যে ছন্দ, দেখো আমি আবার বলতেছি, বাংলা কাব্যে, বাংলা কাব্য বলতে কি বোঝাচ্ছে, বাংলা মানে তো বাংলায়, কাব্য মানে কি কবিতা, তার মানে কি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট, অর্থাৎ অমিত্রাক্ষর এবং ছন্দ এবং সনেট প্রবর্তন করেছে, মানে তিনি এটা তৈরি করেছেন, ঠিক আছে, করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। তো পরীক্ষাতে থাকতে পারে যে
অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেন কে? উত্তরটা হবে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আশা করি এটা বুঝতে পারতেছ। তারপরে দেখো 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি পরলোক গমন করেন, মানে 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো আশাবাদী আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি 100% গ্যারেন্টি দিয়ে, যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে কবি পরিচিতিরা দেখেছ, তোমাকে যদি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয় তুমি 100% আনসার করতে পারবা। আচ্ছা, তো আশা করি এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছ। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতাটা একদম লাইন টু লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, অর্থাৎ শব্দ সহকারে অর্থ আমাদেরকে বুঝতে হবে। তো মনোযোগ সহকারে বুঝো, আমি যেখানে যেভাবে বলবো তোমরা খাতায় লিখে রাখবা, খাতায় পর্যন্ত লিখে রাখবা। ঠিক আছে, তো আমরা শুরু করতে যাচ্ছি কবিতাটা। খুব মনোযোগ সহকারে কবিতাটা ক্লাসটা কিন্তু করতে হবে তোমাদেরকে, আমি আবারও বলতেছি। তো ফার্স্ট দেখো এখানে কি বলা হয়েছে, সতত হে নদ তুমি পর মোর মনে। তো ফার্স্ট আমাদেরকে অর্থগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু অর্থটা দেখি, তো আমি একটু তোমাদের অর্থটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো সতত, সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়। প্রথমে শব্দগুলো বোঝাবো, তারপরে লাইনের ব্যাখ্যা বোঝাবো। তার মানে কি, প্রথমে দেখো এখানে সতত মানে সবসময়, হে নদ, হে নদের মাধ্যমে মূলত সম্বোধন করেছে, মানে কবিতাটাকে মানে নদীটাকে সম্বোধন করেছে। হে নদ তুমি পর মোর মনে, তুমি তো তুমি, পর মোর মনে, মোর মানে কি আমার, মনে পড়ে। অর্থাৎ এটা যদি আমরা সতত মানে হচ্ছে সবসময় লিখে রাখো খাতায়, হে নদ, হে নদের মাধ্যমে মূলত সম্বোধন করতেছে আর কি নদীটাকে। হে নদ তুমি পর মোর মনে, মানে তুমি আমার সবসময় মনে পড়ে আর কি, মানে স্মরণ করে আর কি এই নদীটাকে, এটা বলা হয়েছে। তো এখানে আমরা যদি সতত হে নদ তুমি পর মোর মনে এটা যদি ব্যাখ্যা দেখি, তার মানে এটার ব্যাখ্যা দাঁড়াচ্ছে যে হে কপোতাক্ষ নদ তুমি সবসময় আমার মনে ভেসে ওঠো। ঠিক আছে, আমি কখনোই তোমাকে ভুলতে পারি না। অর্থাৎ এটা মাধ্যমে বোঝাচ্ছে যে সবসময় মাইকেল মধুসূদন দত্ত এই যে কপোতাক্ষ নদটা রয়েছে সেই নদটাকেই সে সবসময় মনে করে আর কি। এটাতে মূলত কপোতাক্ষ নদটাকেই বোঝাচ্ছে। হে নদ মানে কি, এই যে কপোতাক্ষ নদকে কিন্তু হে নদের মাধ্যমে আখ্যায়িত করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ হে সতত মানে সবসময় তোমার কথা আমি ভাবি, তোমাকে ভুলতে পারি না, এটা এখানে বলা হয়েছে প্রথম লাইনে। তো তার পরবর্তী যে স্টেপ আছে, আমি তার পরবর্তী স্টেপটা দেখি। দেখো সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত তো একটু আগে আমি তোমাদেরকে বললামই, সতত মানে হচ্ছে সবসময়, তোমার তো তোমার এই কথা ভাবি মানে সবসময় চিন্তা করে, বিরলে মানে কি, বিরল হচ্ছে নির্জনে। ঠিক আছে, প্রবাসে একাকী অবস্থায় আর কি, এটা এখানে বোঝাচ্ছে যে সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরল শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি, নীরবে। তো এটা মূলত বোঝাচ্ছে যখন মাইকেল মধুসূদন দত্তে তিনি বিদেশি ছিলেন, তখন সে যেহেতু এই কবিতাটা লিখেছে, তখন মানে বিরল বলতে সেটাই বোঝাচ্ছে আর কি, মানে নীরবে। তার মানে কি, সতত তোমার কথা ভাবি এ বিরলে মানে অর্থ হচ্ছে যে আমি বিদেশে বা একা থাকলেও সবসময় তোমার কথাই ভাবি। এটার যে মূল ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে আমি বিদেশে থাকি বা যেখানে থাকি বা একা থাকি সবসময় আমি তোমার কথাই ভাবি। তোমার কথা বলতে এখানে কিন্তু কপোতাক্ষ নদকে বোঝানো হয়েছে। আশা করি ক্লিয়ার। এখন অনেকে আমাকে বলবা, যারা ক্লাসটি করতেছো তোমরা বলবা এভাবে লাইন টু লাইন বোঝানোর একটা কারণ হচ্ছে, লাইন টু লাইন যদি তুমি বুঝতে পারো, তোমাকে এমসিকিউ এই কবিতার যেখান থেকেই আসুক না কেন তুমি পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবা। যদি তুমি লাইন টু লাইন ব্যাখ্যা বুঝতে পারো, তোমাকে এই কবিতা থেকে যেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবা। যদি তুমি লাইন টু লাইন বুঝতে পারো, এই কবিতার থেকে যেখান থেকে সৃজনশীল আসুক না কেন তুমি কিন্তু সহজে আনসার করতে পারবা। যে কারণে আমি লাইন টু লাইন শব্দের অর্থ সহ কিন্তু ব্যাখ্যা সহকারে বুঝাচ্ছি। আশা করি একদম ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আবার এখানে লেখা হচ্ছে সতত, এখানে ব্র্যাকেটে লিখেছে কি, যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলে কলে। ঠিক আছে, তো এখানে দেখো আমি লাইন টু লাইনই তোমাদেরকে বোঝাচ্ছি। সতত মানে কি, আমরা একটু আগে বলছি, সতত মানে হতে সব সময়। ঠিক আছে, যেমতি লোক নিশার সমতে, তো যেমতি শব্দের অর্থ হচ্ছে যেমন। এই যেমতি শব্দের অর্থ কি, যেমন, খাতায় লিখো, যেমতি শব্দের অর্থ হচ্ছে যেমন। লুক মানে কি, লুক মানে তো মানুষ। ঠিক আছে, এটাই তো নেশা। ঠিক আছে, নেশার মানে হচ্ছে নেশা আর কি, মানে রাত আর কি বোঝাচ্ছে, রাত। নেশার মানে কি, অর্থ হচ্ছে মূলত রাত। স্বপনে, স্বপনে মানে কি স্বপ্ন। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে এখানে যেমতি। তো এটার মূল অর্থ হচ্ছে কি, এই যে লাইনটা সতত যেমতি লোক নিশার স্বপনে, এটার অর্থ যাচ্ছে যেমন মানুষ রাতে স্বপ্ন দেখে। এটার লাইনটা কি, এটার লাইন হচ্ছে সতত যেমতি লোক নিশার স্বপনে। এই লাইনের অর্থ হচ্ছে যে যেমন মানুষ রাতে স্বপ্ন দেখে। ঠিক আছে, তারপরের লাইনে আমরা আছি, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে। তো এটাও ইম্পর্টেন্ট একটা মানে লাইন, আমরা এটা অর্থটা দেখি। শুনে মায়া মন্ত্রধ্বনি। ঠিক আছে, তো শুনে মায়া, ঠিক আছে, মন্ত্রধ্বনি বলতে কি বোঝায়, মায়া মানে হচ্ছে ঠিক আছে
মোহময় এটাই বোঝাচ্ছে, মায়া তো মায়ায়, বুঝতে পারতেছো, মোহময়। তো মন্ত্রধ্বনি মানে কি? মন্ত্রধ্বনি হচ্ছে মন্ত্রের মতো মধুর শব্দ, ঠিক আছে, মন্ত্রের মতো মধুর শব্দ বোঝাচ্ছে। তো মন্ত্রটা শুনতে কিন্তু অনেকের একটু চমৎকার লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে মন্ত্রের মতো মধুর স্বপ্ন বোঝাচ্ছে, মানে ধ্বনি বোঝাচ্ছে বা শব্দ বোঝাচ্ছে। তব, তব মানে হচ্ছে তোমার, তব মানে কি খাতায় লিখো, তব শব্দের অর্থ হচ্ছে তোমার। কলকলে, কলকল শব্দ এটা মূলত বোঝাচ্ছে যে কলকল অতে নদীর জলের মিষ্টি শব্দ, ঠিক আছে। যে কলকলে দেখবা নদীর যে প্রবাহিত হয় এটা কিন্তু একটা শব্দ হয়। তো এই শব্দটা মাইকেল মধুসূদন দত্তের কাছে মিষ্টি শব্দ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর কি, তিনি এটাকে এভাবে আখ্যায়িত করেছেন। তো এই যে লাইনটা আছে, শুনো মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, এই লাইনটার মূলত অর্থ বা ব্যাখ্যা দাঁড়াচ্ছে, সহজ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, যে তেমনি আমি কল্পনায় তোমার কল্পনা তেমনি আমি কল্পনায় তোমার কলকল শব্দ শুনতে পাই। অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানে মাইকেল মধুসূদন দত্ত যে এইখান থেকে এই পর্যন্ত একটু লক্ষ্য করো, সতত যেমতি লুক নিশার স্বপনে শুনে মায়ার মন্ত্রধ্বনি তব কলে কলে। তো এটার অর্থ দাঁড়াচ্ছে কি, যেমন মানুষ রাতে স্বপ্ন দেখে, ঠিক আছে, যেমন মানুষ রাতে স্বপ্ন দেখে তেমনি আমি কল্পনায় তোমার কলকল শব্দ শুনতে পাই। এটা মাইকেল মধুসূদন দত্ত ভাবতেছে। এই দুইটা লাইনের ব্যাখ্যা আশা করি খুব ভালো করে বুঝতে পারতেছো। তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবা, আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে, জুরাই এক কান আমি ভ্রান্তির ছলনে, এটা অর্থ হচ্ছে দেখো, জুরাই শব্দের অর্থ কি, মানে জুরাই শব্দের অর্থ শান্ত করি আমরা, জুরাই বলে না যে একদম প্রাণটা জুড়াই গেছে, মানে শান্ত আর কি। তো জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে, ঠিক আছে। ভ্রান্তি মানে কি, ভ্রান্তি মানে হচ্ছে মানে ভ্রান্তির ছলনে, এটা বলতে বোঝাচ্ছে যে তোমার কল্পনা, ঠিক আছে, এটা বোঝাচ্ছে আর কি। ছলনে মানে হচ্ছে অজুহাতে আশ্রয়, ঠিক আছে। এটার মাধ্যমে দেখো, জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে, ছলনে হচ্ছে অজুহাত আশ্রয়ে। তো সহজ যদি ব্যাখ্যা করতে চাই, কল্পনার মাধ্যমে তোমার শব্দ শুনে আমি নিজের মনকে শান্ত করি, এটাই বোঝাচ্ছে জুরাই এ কান, ঠিক আছে। মানে জুরাই মানে কি, মানে সে শান্ত করে, আমি ভ্রান্তির ছলনে মানে কল্পনার মাধ্যমে সেই শব্দ শুনে তার মনটাকে সে নীরব করে রাখে, ঠিক আছে। নীরব কেন করে রাখে, কারণ সবসময় সে বেকুল হয়ে থাকে তার নিজের স্বদেশের জন্য, ঠিক আছে, কপোতাক্ষ নদের জন্য, এটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো পরের লাইনটা যেটা আছে, যে বহু দেশ দেখে আছে বহু নদ দলে। তো বহু দেশ দেখে আছে বহু নদ দলে, আমরা যদি বহু বলতে কি, বহু বলতে মানে অনেক, মানে বহু মানে হচ্ছে অনেক, দেশ দেখিয়ে আছি, দেখিয়ে আছি মানে দেখেছে আর কি, বহু নদ দলে, নদ দলে বলতে অনেক নদী আর কি, নদ দলে শব্দের অর্থ হচ্ছে অনেক নদী। তার মানে কি, বহু দেশ দেখে আছি বহু নদ দলে, এটা অর্থ হচ্ছে যে আমি অনেক দেশ ঘুরিয়াছি এবং অনেক নদী দেখে আছি। মানে বহু দেশ দেখে আছে মানে অনেক দেশ দেখেছে বা ঘুরেছে, বহু নদ দলে মানে অনেক নদী দেখেছে, ঠিক আছে, এটা এখানে বলেছে। তারপরে দেখো এখানে যে লাইনটা, কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে, কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে, এটা অর্থ হচ্ছে যে স্নেহ মানে হচ্ছে কিন্তু এ স্নেহের মানে স্নেহ মানে হচ্ছে ভালোবাসা, তৃষা, ঠিক আছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, তৃষা বলতে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, স্নেহের মানে হচ্ছে ভালোবাসা, তৃষা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে। তো দেখো, স্নেহের মানে হচ্ছে ভালোবাসা, তৃষ্ণা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মিটে কার জলে, ঠিক আছে, মিটে মানে হচ্ছে পূরণ হয়। তো এটা এইখানে বোঝাচ্ছে। এই লাইনটা যদি আমরা পুরোপুরি মানে অর্থটা যদি এই লাইনটার একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে মানে কিন্তু কোনো নদী আমার নিজের দেশের কপোতাক্ষ নদের মতো মানে ভালোবাসার অভাব পূরণ করতে পারে না। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কপোতাক্ষ নদের মতো কোনো নদী আমার মানে মানে আমার ভালোবাসার মানে পূরণ করতে পারে নাই, ঠিক আছে, ভালোবাসার অভাবটা পূরণ করতে পারে নাই যেভাবে পূরণ করেছিল তার নিজের দেশের কপোতাক্ষ নদ। তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, ঠিক আছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, এটা অর্থ হচ্ছে দুগ্ধ মানে কি, দুগ্ধ মানে হচ্ছে দুধ, দুগ্ধ মানে হচ্ছে দুধ, স্রোতরূপী, ঠিক আছে, স্রোতরূপী মানে হচ্ছে স্রোত মানে কি, স্রোত মানে হচ্ছে প্রবাহ, মানে রূপী মানে প্রবাহবান থাকে বিদায় এখানে রূপী বলে আখ্যায়িত করেছে কবি। তো দুগ্ধ মানে কি হচ্ছে দুধ, স্রোতরূপী মানে কি, মানে স্রোত, স্রোত মানে হচ্ছে প্রবাহ, জন্মভূমি, জন্মভূমি হচ্ছে মাতৃভূমি যেখানে মানুষ জন্মগ্রহণ করে, স্তন, স্তন মানে কি, স্তনে মানে হচ্ছে মায়ের বুকে। তো এটা অর্থটা অলরেডি আমরা মানে শব্দের অর্থগুলো বুঝলাম। তো এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, লাইনের অর্থ দাঁড়াচ্ছে যে কবি কপোতাক্ষ নদকে মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন। মানে কবি মাইকেল মধুসূদন দত্ত এই যে কপোতাক্ষ নদটা রয়েছে, এই নদটাকে তিনি মায়ের মানে মায়ের
দুধের সঙ্গে তিনি এই কপোতক্ষ নদটাকে তিনি মানে তুলনা করেছেন, মানে কতটুকু ভালোবাসেন, তার মানে তোমরা বুঝতে পারতেছো যে কতটুকু ভালোবাসলে একজন মায়ের দুধের সঙ্গে একটা নদীকে সে মানে তুলনা করতে পারে। ঠিক আছে, এই নদী জন্মভূমিকে মায়ের মতো লালন পালন করছে, অর্থাৎ এই জন্মভূমিকে, ঠিক আছে, মানে এই নদী জন্মভূমিকে মায়ের মতো লালন পালন করতেছে, অর্থাৎ এই নদীটা যে জন্মভূমি রয়েছে এই জন্মভূমিটাকে মায়ের মতো লালন পালন করতেছে। আচ্ছা, তো তারপরে আমরা লাইনে চলে যাচ্ছি, আশা করি একদম খুব ভালো করে বুঝতে পারতেছো, না বোঝার কথা না, কারণ আমি প্রত্যেকটা লাইন টু লাইন বুঝাচ্ছি শব্দসহ। আর কি হে হবে দেখা, ঠিক আছে, এটা দেখো, আর কি হে হবে দেখা, এটা এখানে বলা হচ্ছে, দেখো, আর কি হে হবে দেখা যত দিন যাবে, এটা মাইকেল মধুসূদন ভাবতেছে কি যে আর কি কখনো হবে দেখা যত দিন যাবে, এটা তো আমরা এটার মানে লাইন টু লাইন আবার দেখার চেষ্টা করি। আর কি বলতে হচ্ছে যে আবার কি, আর কি হবে দেখা মানে দেখা হবে, এটাই বলতেছে যত দিন যাবে, তো যত দিন যাবে মানে সময় যত এগোবে, এটা তো এটার মূল অর্থ কি দাঁড়াচ্ছে, কবি মানে দুঃখের সঙ্গে আর কি বলতেছে, আর কি কবি খুব কষ্ট, আমরা অনেক সময় বলি না ইস আর কি কখনো দেখা হবে, তো কবি ওইটা এভাবে দুঃখ সহকারে তিনি এটা বলতেছে যে মানে আর কি কখনো হবে দেখা, জীবন আর কখনো কি তার প্রিয় কপোতাক্ষ নদকে দেখতে পারবেন, তো এটা মূলত ভাবতেছে যে আমি কি আর কখনো আমার প্রিয় যে নদীটা ছিল কপোতাক্ষ নদ, এই নদীটা কি কখনো দেখতে পারবো কিনা, ঠিক আছে, এটা এখানে মানে মাইকেল মধুসূদন দত্ত বলতেছে আর কি, এটাই আর কি বিষয় এখানে, ঠিক আছে, এটা সে খুব কষ্ট সহকারে বলতেছে, আর কি হবে দেখা যতদিন যাবে, সে ভাবতেছে যে আমি কি আর কখনো আমার সেই নদীটাকে দেখতে পারবো, এটাই আর কি। তারপরে দেখো, প্রজারূপে, প্রজারূপে রাজরূপে সাগরে দিতে, প্রজারূপে রাজরূপে সাগরে সাগরেরে দিতে, তো এটা অর্থ হচ্ছে যদি আমরা একটু লক্ষ্য করি, তো প্রজারূপে, প্রজারূপ মানে কি, প্রজার মতো, প্রজা মানে কি, মানে আমরা যারা জনগণ আছি আমাদের বাংলাদেশে, ঠিক আছে, মানে আমরা যারা নাগরিক আমরা কিন্তু সবাই প্রজা, অর্থাৎ রাজা ব্যতীত বাকি যারা সবাই থাকে রাজ্যে সবাইকে প্রজা বলে আর কি, তো প্রজারূপে মানে কি, প্রজার মতো মানে জনগণের মতো, ঠিক আছে, সাধারণ মানুষের মতো, তো রাজরূপে, রাজরূপ, রাজরূপ বলছে কি রাজার মতো, রাজরূপ মানে হচ্ছে রাজার মতো, সাগরে দিতে, তো সাগরের, সাগরের মানে হচ্ছে সাগরকে, দিতে মানে হচ্ছে প্রদান করতে, তো এটার মূল অর্থটা যেটা দাঁড়াচ্ছে যে প্রজারূপে, প্রজারূপে রাজরূপে, রাজরূপ সাগরের দিতে, তো অর্থ দাঁড়াচ্ছে যে কবি কল্পনা এটাই করতেছে, যে কবি মনে মনে এটা ভাবতেছে যে কপোতাক্ষ নদ যেন একজন অনুগত প্রজার মতো তার জল সমুদ্ররূপী রাজার কাছে পৌঁছে দেয়, অর্থাৎ মানে মাইকেল মধুসূদন দত্ত এটাই ভাবতেছে যে মানে কপোতাক্ষ নদ যেন তার একজন মানে অনুগত প্রজার মতো, ঠিক আছে, তার জল সমুদ্ররূপী রাজের কাছে পৌঁছে দিতে পারে, এটা অর্থটা মানে সে মনে মনে ভাবতেছে, ঠিক আছে, যে কপোতাক্ষ নদ যেন একজন অনুগত প্রজার মতো, অনুগত প্রজা বলতে কি একজন একটা দেশের প্রতি যদি সে শ্রদ্ধাশীল থাকে সেক্ষেত্রে সেটাকে অনুগত প্রজা বলা হয়, মানে জনগণ বলা হয়, অনুগত প্রজার মধ্যে তার জল সমুদ্ররূপী রাজার কাছে পৌঁছে দেয়, ঠিক আছে, এটাই আর কি এখানে বলা হয়েছে, আশা করি এই লাইনটাও বুঝতে পারতেছো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা লাইনের অর্থ তোমাদেরকে বলতেছি যাতে তোমরা সমস্যা না হয়। তারপরে দেখো, বাড়ি রূপ করো তুমি এই মিনতি গাবে, তো বাড়ি, বাড়ি শব্দের অর্থ কি জল, বাড়ি শব্দের অর্থ কি লিখে রাখো, বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, মিনতি, ঠিক আছে, বাড়ি রূপ করো তুমি, বাড়ি রূপ করো তুমি এ মিনতি, তো রূপ তো রূপ বুঝতে পারতেছো, ঠিক আছে, তো করো তুমি এ মিনতি, মিনতি শব্দের অর্থটা লিখে রাখো, মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা অনুরোধ, ঠিক আছে, গাবে, গাবে শব্দের অর্থ হচ্ছে গাইবে, ঠিক আছে, তো তার মানে কি বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, তো বাড়ি মানে হচ্ছে জল, মিনতি মানে হচ্ছে আকুতি অনুরোধ, প্রার্থনা অনুরোধ যেটাই বলো না কেন, গাবে শব্দের অর্থ হচ্ছে গাইবে, তার মানে এটা যদি আমরা সহজে একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বলি বা অর্থটা বলতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে কবি অনুরোধ করতেছেন, মানে মাইকেল মধুসূদন দত্ত তিনি মনে মনে অনুরোধ করতেছে যে নদী এই মহিমা ও ভালোবাসার কথা যেন সবাই গেয়ে বেড়ায়, অর্থাৎ নদীর এই মহিমা, ঠিক আছে, মহিমা ও ভালোবাসার কথা যেন সবাই গেয়ে বেড়ায়, এটা বলতেছে বাড়ি রূপ করো তুমি এই মিনতি গাবে, ঠিক আছে, সবাই যাতে নদীর এই মহিমা, ঠিক আছে, ভালোবাসার কথা যেন সবাই গেয়ে বেড়ায়, এটা এখানে বলতেছে মাইকেল মধুসূদন দত্তে কবিতার মধ্যে। তারপরে দেখো লেখা আছে যে বঙ্গজ জনের কানে শখে শাখা রীতিতে, বঙ্গজ জনের কানে শখে সখা রীতিতে, ঠিক আছে, অর্থটা আমরা দেখি, তো বঙ্গজ বলতে বোঝাচ্ছে যে বাংলা, ঠিক আছে, জনের বা জন তো মানুষ তোমরা জানোই, ঠিক, কানে মানে হচ্ছে শ্রবণে, শ্রবণ, ঠিক আছে, কানে মানে হচ্ছে শ্রবণে মানে শোনা আর কি। তারপরে দেখো যে সখারীতিতে, এই সখারীতিতে বলতে বোঝাচ্ছে যে বন্ধুত্বপূর্ণভাবে আর কি, এমন একটা অর্থ এটা, সখারীতি বলতে এখানে বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণভাবে আর কি এখানে বলা হচ্ছে। তার মানে এই আশা করি যে বঙ্গজ মানে কি বাংলা, জনের মানে হচ্ছে তো বুঝতে পারতেছো। ঠিক আছে। তারপরে দেখো এটা অর্থটা কি দাঁড়াচ্ছে, যে বাংলার মানুষের কানে কানে সবার মুখে মুখে কপোতাক্ষ নদের নাম ছড়িয়ে পড়ুক, এটাই কবির কামনা। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে মাইকেল মধুসূদন দত্ত কামনা করতেছে যে বাংলার প্রত্যেকটা মানুষের কানে কানে, ঠিক আছে, সবার মুখে মুখে কপোতাক্ষ নদের নাম ছড়িয়ে যাতে পড়ে, এটাই কবিতা মানে মাইকেল মধুসূদন ভাবতেছে যে বাংলার প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে যাতে কপোতাক্ষ নদের মানে নাম ছড়িয়ে পড়ে, মানে মুখে মুখে যাতে যায়, এটা বলতেছে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, ঠিক আছে। তারপরে লাইনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। তো প্রবাস মানে আমরা সবাই জানি, প্রবাস শব্দের অর্থ কি? প্রবাস মানে হচ্ছে বিদেশ, এটা বোঝাচ্ছে। প্রেম ভাবে, প্রেম ভাবে কি মানে ভালোবাসায়। তো এটা তার নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, এটা অর্থ হচ্ছে যে বিদেশে থেকেও কিন্তু কবি মানে যে বিষয়টা বলতেছে, কবি ভালোবাসার সঙ্গে কপোতাক্ষ নদের নাম স্মরণ করেন। অর্থাৎ কবি এখানে মূলত বোঝাচ্ছে যে আমি বিদেশে থেকেও, মানে কবি সে বিদেশে থেকেও কিন্তু সে এই মানে কপোতাক্ষ নদটা, ঠিক আছে, কপোতাক্ষ নদের নাম স্মরণ করতেছে, এটা এখানে বলা হচ্ছে। তার পরবর্তীতে যে লাইনটা সেটা দেখো, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এটা অর্থ হচ্ছে লইছে মানে কি, মানে নিয়েছে। তব মানে হচ্ছে, তব মানে হচ্ছে যে তোমার বঙ্গের সঙ্গীতে মানে বাংলার গান ও সাহিত্যে। বঙ্গের সঙ্গীত বলতে কিন্তু শুধু গান বোঝাচ্ছে না, এটাতে সাহিত্য বোঝাচ্ছে, মানে বাংলার গান সাহিত্য এগুলো আর কি বোঝাচ্ছে। তো এটা অর্থ কি, লইছে মানে মানে হচ্ছে নেওয়া, তব মানে কি তোমার, ঠিক আছে। বঙ্গের সঙ্গীতে কি বাংলার গান হতে পারে, সাহিত্য হতে পারে, যে কোনো যে বিষয় হতে পারে, এটা সমস্যা নেই। তো এটা অর্থ মূলত দাঁড়াচ্ছে যে মানে কবি এটাই বলতেছে যে কপোতাক্ষ নদের নাম বাংলার গান সাহিত্য মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকুক। অর্থাৎ কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন বলতেছে এই লাইনের মাধ্যমে যে কপোতাক্ষ নদ বাংলার মানুষের গানে সাহিত্যে অর্থাৎ সব কিছুতে যাতে চিরকাল চিরকাল অমর হয়ে থাকে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে এই কবিতাটা সম্পূর্ণরূপে শেষ করেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা একদম লাইন টু লাইন ও শব্দ বাই শব্দ কিন্তু কপোতাক্ষ নদ কবিতাটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যারা এই পর্যন্ত দেখছো তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরে এখানে কিছু শব্দার্থ ও টিকা রয়েছে, মানে গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে, আমরা একটু দেখে নিই। আমি তো ভিডিও শুরুতেই বলছিলাম যে আজকে আমার এই ক্লাসের টার্গেট কি, যাতে এই 14 নাম্বার তোমার কমপ্লিট। আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে কপোতাক্ষ নদ তোমাদের দাখিল পরীক্ষা 2027 সালে থাকবে। যেহেতু 27 সালে থাকবে তার মানে কি কপোতাক্ষ নদের সৃজনশীল থেকে 10 নাম্বার, দুইটা যদি তোমার ভাগ্য ভালো থাকে এমসিকিউ আসে তার মানে কত 12 নাম্বার, একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে কত নাম্বার, একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে হচ্ছে তোমার কত 2 নাম্বার, মানে 14 নাম্বার কম হলেও তুমি পাবা আজকের এই ক্লাসটা যারা করতেছো। 100% শিওর দিয়ে বললাম, অবশ্যই একটু পড়ে নিও আমার ক্লাসটা পড়ে, তা না হলে তো বুঝবা না। আমি তোমাদেরকে লাইন টু লাইন বুঝিয়েছি, ঠিক আছে, এর বাহির থেকে প্রশ্ন আসার কথা না। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি সতত মানে সর্বত, আমরা একটু আগে যেটা বললাম মানে সবসময়, বিরলে, একান্ত, নিরিবিলি, নিশা, রাত্রি, ভ্রান্তি, ভুল, বাড়িরূপ করো। তো এইগুলো একটু শব্দের অর্থগুলো তোমরা দেখে নিবা। শব্দের অর্থগুলো দেখার আর কোনো প্রয়োজন মানে আছে অবশ্যই, কিন্তু আমি তো এখানে তোমাদের শব্দের অর্থগুলো একদম লাইন টু লাইন বুঝিয়েছি, তাই না, একদম ব্যাখ্যা সহকারে তো বুঝিয়েছি। তার মানে কি এখন তুমি এটা খুব সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে। তো এখানে পাঠ পরিচিতিটা আজকে আমরা একটু পড়ে নিব। দেখো এখানে পাঠ পরিচিতিটা অত্যন্ত ইম্পর্টেন্ট সৃজনশীল আনসার করার জন্য। আমি পাঠ পরিচিতিটা তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অতি উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত পেয়েছে। অর্থাৎ এই কবিতার মাধ্যমে তিনি দেশের প্রতি যে ভালোবাসা সেটা এখানে ফুটিয়ে তুলেছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, আমরা যেটা একটু আগে কবি পরিচিতিতে পড়েছিলাম। শৈশবে মধুসূদন এই নদের তীরে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। তখন তিনি ফ্রান্সে বসবাস করতেন। তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, মানে কষ্ট জাগিয়েছিলে। অর্থাৎ যখন তিনি এই কবিতাটা কপোতাক্ষ নদ কবিতাটা যখন তিনি লিখছে তখন তিনি কোথায় থাকতেন, ঠিক আছে, তিনি তখন ফ্রান্সে থাকতেন, মানে বিদেশে থাকতেন, বিদেশের মানে ফ্রান্স দেশে তিনি থাকতেন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, মানে এই কপোতাক্ষ নদের প্রতি তার এত ভালোবাসা ছিল, সে এই বিদেশ থেকে মানে ফ্রান্সে থেকেও সে মনে মনে শুনতে পায় যে কপোতাক্ষ নদের যে ঢেউয়ের ধ্বনি রয়েছে সেটাই। কত দেশ কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমি এই নদী যেন মায়ের স্নেহের ডোরে থেকে বেঁধেছে। অর্থাৎ কত নদী তিনি দেখেছেন,
পাঠ পরিচিতি মানে কি, অর্থাৎ কবিতাটা পড়ে তুমি কি বুঝতে পারতেছো সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ কবি এই লাইনের মাধ্যমে বলতেছে যে তিনি জীবনে অনেক নদী দেখেছে, অনেক দেশ দেখছে, এটা এখানে বলেছে। কবির মানে দেখেছে, কিছুতেই তিনি ভুলতে পারেন না, অর্থাৎ যে কপোতাক্ষ নদের যে ভালোবাসা, স্নেহ বা স্মৃতি, সে এটা কখনোই ভুলতে পারে না, এটা বলতেছে। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কবি মনে মনে ভাবতেছে, এই লাইনটা হচ্ছে যে কবি মনে মনে ভাবতেছে যে আমি কি আর কখনো এই দেশটাকে দেখতে পারবো, আমি কি এই নদীটাকে কখনো দেখতে পারবো, সে এটা মনে মনে ভাবতেছে। মানে সে ভাবতেছে যে আমি হয়তো মৃত্যুবরণ করব, হয়তো আমি আর কখনো যেতে পারবো না, এটা সে মনে মনে ভাবতেছে। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে স্নেহে দেয় যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। অর্থাৎ এখানে কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, অর্থাৎ মিনতি মানে কি, মানে আবেদন করতেছে, অনুরোধ করতেছে, মানে কপোতাক্ষ নদকে সে মনে মনে বলতেছে যে আমাকে তুমি কখনো ভুলবা না, ঠিক আছে, এটাই আর কি এখানে বলা হচ্ছে। তারপরে দেখো, কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, দেশ মাতৃকার প্রতি অনুকণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পেয়েছে। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কাতরতা বঙ্গবাসীদের নিকট বক্তব্য করে, অর্থাৎ হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে, মানে আর কি উপস্থাপন করে। দেশ মাতৃকার প্রতি অকুষ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা দিয়েছে। অর্থাৎ এখানে বলতেছে দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম, অর্থাৎ একটা দেশের প্রতি একজন মানুষের কতটুকু প্রেম থাকে সেটাই কিন্তু এখানে সহজভাবে আবৃত্তি করেছে, মানে মাইকেল মধুসূদন দত্ত। সে দেশকে কত ভালোবাসে, একটা নদীকে সে কত ভালোবাসে, ঠিক আছে। এটা কিন্তু আমরা একদম লাইন টু লাইন তোমাদেরকে কবি পরিচিতি প্রথমে পড়িয়েছি, তারপরে যেটা লাইন টু লাইন শব্দের অর্থ সহকারে বুঝিয়েছি, এবং পাঠ পরিচিতিটাও কিন্তু বুঝালাম। তো আমি এখন 100% শিওর দিতে পারি, তুমি যদি ক্লাসের যদি লাস্টের বেঞ্চের স্টুডেন্টও থাকো, তুমি এখান থেকে পরীক্ষাতে MCQ সৃজনশীল যাই আসুক না কেন 100% কমন পাবা, 100% কমন, তাতে কোনো সন্দেহ নাই। তো আশা করি তোমরা সকলেই মানে বুঝতে পেরেছ। তো আমরা একটু দেখে নিই এখানে বহু নির্বাচনী প্রশ্ন। কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? এই দেখো উত্তরটা কিন্তু হবে ফ্রান্সে। কিভাবে হবে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখেছি, এখনও দেখো যে এই যে দেখো এখানে, এই যে এখানে আমরা একটু আগে পড়ছিলাম যে তিনি কোথায় ছিলেন, ফ্রান্সে ছিলেন। আমি একটু দাগাইনি, তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আছে, এই যে যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন তিনি জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতারতা। অর্থাৎ বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন তিনি মানে ফ্রান্সে থাকতেন তখন তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটা লিখেছে। তার মানে কি আমরা একটু আগে আমরা পড়েছি বিধায় কিন্তু আনসারটা করতে পারছি, একদম আমরা দেখিয়ে দিলাম যে কোন জায়গা থেকে এনেছে। এই দেখো এই যে ফ্রান্স, দেখছো? তো তার মানে কি ফ্রান্সে উত্তর হবে। কিন্তু করে তোমরা বুঝতে পেরেছো। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, যে কারণে ক্লাসটাও শেষ করে দিতে চাচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে বিদ্যুৎ চলে গেছে যে কারণে আমি আর একটু কথা বলতাম, আর কথা বাড়াতে হচ্ছে না। আসসালামু আলাইকুম।